অনেক সুন্দর একটি গল্প যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার 13 বছরের ছেলে আবির তার পানের চেয়েও প্রিয় গিটারটি বিক্রি করে দিয়েছিল তার এক স্কুলের সহপাঠীর জন্য একটা হুইল চেয়ার কিনতে। একজন মা হিসাবে ছেলের এই ত্যাগে আমার বুকটা গর্বে ভরে উঠেছিল। কিন্তু ঠিক তার পরের দিন সকালে যখন দরজায় পুলিশকে দেখলাম, তখন মুহূর্তে আমার পৃথিবীটা ওলটপালট হয়ে গেল। পুলিশ এসে আমার চোখের দিকে তাকিয়ে যা বলল তা শোনার জন্য আমি বিন্দুমাত্র প্রস্তুত ছিলাম না। আবিরের রক্ত যেন সুর মিশিয়ে আছে। গত বছর ওর জন্মদিনে ওর আব্বুর অনেক শখ করে বেশ মোটা অঙ্কের টাকা খরচ করে একটা দামি গিটার কিনে দিয়েছিলেন। সেই গিটারটা পাওয়ার পর থেকে আবিরের জগৎটাই বদলে যায়। পড়াশোনার ফাঁকে বিকাল কিংবা সন্ধ্যায় ঘরের কোণে বসে টুংটাং টুংটাং সুর তোলাটা ওর প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়েছিল। ওটা শুধু একটা বাদ্যযন্ত্র ছিল না, ওটা ছিল ওর কলিজার টুকরো। সেই দিন আবিরের ঘরের মেঝেতে পড়ে থাকা ময়লা কাপড়গুলো গোছাতে গিয়ে আমি চমকে উঠলাম। ঘরের কোণে গিটার রাখার সিলিন্ডারটি একদম খালি পড়ে আছে, কিন্তু যে গিটারটি সেখানে অহংকার নিয়ে দাঁড়িয়ে থাকার কথা সেটি গায়েব। আমি পুরো ঘর খুঁজলাম, খাটের নিচে, আলমারির ওপরে, এমনকি সেটা রুমেও হল হয়ে খুঁজলাম, কোথাও নেই। মনের ভেতর এক অজানা আকস্মা মোচড় দিয়ে উঠল, কড়া নাড়াল শব্দ আমার ঘাড় কাটলো। আবির স্কুল থেকে ফিরেছে, হাত মুখ ধুয়ে ও যখন ড্রয়িং রুমে এসে বসলো, আমি ওর সামনে গিয়ে সোজা জিজ্ঞাসা করলাম, বাবা আবির তোর গিটারটা কোথায়? পুরো ঘর খুঁজেও তো কোথাও দেখলাম না। আবির চট করে আমার দিকে তাকাতেই পারলো না। মাথাটা একদম নিচু করে পরানো পাঞ্জাবির খুঁট আঙ্গুলে জড়াতে জড়াতে ফিস করে বলল, আম্মু আমি ওটা বিক্রি করে দিয়েছি। কি? আমার কণ্ঠস্বর চিতল চিৎকার করে উঠল। রাগ আর ক্ষেপে আমার শরীর কাঁপতে লাগলো। এত দামি একটা জিনিস, ওর আব্বুর এত কষ্টের উপার্জনের টাকা, ও এভাবে হাতছাড়া করে দিল। আমি কিছু একটা বলে ওকে শাসন করতে যাব, ঠিক তখনই আবির দুহাতে আমার হাত দুটো চেপে ধরলো। ওর চোখ দুটো যখন পানিতে টলমল করছে, ও বলতে শুরু করলো, আম্মু তুমি রাগ করো না, আগে আমার কথাটা শোনো। আমাদের ক্লাসের ওই মেয়েটা আছে না, সুমাইয়া, ও হুইল চেয়ারটা দেখেছো কখনো? ওটা একদম ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল, লোহার জোড়াগুলো ছুটে গিয়েছিল পুরো বাড়িতে মরিচা ধরা। এক ক্লাস থেকে অন্য ক্লাসে যাওয়ার সময় ছক্কাগুলো ঘুরতে না ঘুরতে ঠিক মতো মেয়েটা ব্যথায় কুড়ে যেত। একটু দম নিয়ে ও আবার বলল, ক্লাসের অন্য ছেলে মেয়েরা ওটা নিয়ে হাসাহাসি করতো আম্মু। আড়ালে র্যাংরা বলে ডাকতো। আম্মু আমি আর সহ্য করতে পারছিলাম না। আমি জানি সুমাইয়ের আব্বু একজন সাধারণ ভ্যান চালক। ওই অভাবের সংসারে নতুন একটা হুইল চেয়ার কেনার সামর্থ্য ওনাদের নেই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো শিখিয়েছেন মানুষের বিপদে পাশে দাঁড়াতে। তাই আমি আবিরের কথা শুনে আমার চোখের কোণে দিয়ে পানি গড়িয়ে পড়ল। সুমাইয়াকে আমি চিনি, ওর মা আমাদের মহল্লায় মাঝে মাঝে আসেন, কিন্তু পরিবারটি যে এতটা কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে তা আমার জানা ছিল না। ছেলের এই মানসিকতা দেখে কাশধর মেঘ ঢেকে গিয়ে আমার মনটা এক অদ্ভুত শান্তিতে ভরে গেল। মনে মনে আল্লাহ শুকরিয়া আদায় করলাম, আমার ছেলেটাকে একটা সোনার টুকরো মানুষ হিসাবে গড়ে তুলতে পেরেছি। কিন্তু সেই শান্তি স্থায়ী হলো মাত্র কয়েক ঘন্টা। পরের দিন সকালে ঠিক 9টা, তখনও রোদের তেজ বাড়েনি। হঠাৎ আমাদের সদর দরজায় সজোরে ধাক্কা আওয়াজ হলো। সাধারণত আমাদের মহল্লায় কেউ এভাবে দরজা ধাক্কায় না। বুকটা কেমন যেন ধুরফুর করে উঠল। আঁচলটা মাথায় টেনে নিয়ে আমি দরজাটা খুলতে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়ে আছেন দুজন পুলিশ অফিসার। তাদের কোমরে
পিস্তল, চোখ কঠোর, চশমা। একজন অফিসার আমার দিকে তীক্ষ্ণ চোখে তাকালেন। তার গভীর কণ্ঠস্বর পুরো বারান্দায় প্রতিনিধিত্ব হলো, আপনি কি আবিরের মা? ঠিক সেই মুহূর্তেই নিজের ঘর থেকে বের হচ্ছিলেন আবির। দরজায় পুলিশ দেখেই ও যেন জ্বলন্ত লাশ হয়ে গেল। ওর মুখের সব রক্ত চুষে নেওয়া হয়েছে। ভয়ে এক পা ও নাড়াতে পারছিল না। অফিসারটি এবার সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে বললেন, ম্যাডাম, আপনাদের দুজনকে এখনই আমার সাথে থানায় আসতে হবে। বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে। আমার মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ল। আমি আবিরকে জড়িয়ে ধরে চিৎকার করে উঠলাম, ও তো বাচ্চা ছেলে স্যার, কি হয়েছে? আমার আবির কি কিছু করেছে? অফিসারটি পকেট থেকে একটি ডায়েরি বের করলো। তারপর গলা ঝরে অন্তত ঠান্ডা ও কণ্ঠে গলায় বললেন, ম্যাডাম, আপনার ছেলে বাইরে গিয়ে আসলে কি মোটা করে এসেছে? আপনি কি তার বিন্দুমাত্র জানেন? নিজেকে শক্ত করুন, কারণ এবার আপনাকে আসল সত্যটা শুনতে হবে। পুলিশ অফিসারের মুখে অপকর্ম শব্দটা আমার কানে এসে যেন ফুটান্ত শিশির মতো বিঁধল। মাথার ভেতরে শিকড়গুলো বিপ বিপ করতে লাগলো। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ড্রয়িং রুমের সোফায় হাতটা শক্ত করে চেপে ধরলাম। বুক চিরে একটা কান্না বেরিয়ে আসতে চাইলো, কিন্তু ছেলের সামনে নিজেকে ভেঙে পড়তে দেওয়া যাবে না। আমি ঘুরে আবিরের দিকে তাকালাম। ও যখন ভয়ে দেওয়ালের সাথে সেটে গেছে ও চিবুক বয়ে টপ টপ করে ঘাম ঝরছে। যে ছেলেটার চোখে গতকাল বিকালে এক তীব্র বিপত্তি দেখেছিলাম, আজ সেখানে শুধুই জমট বাঁধা আতঙ্ক। স্যার, আপনারা কোথাও ভুল করেছেন। আমার কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু আমি জেদ দিয়ে বললাম, আমার ছেলে কোনো অপকর্ম করতে পারে না। ও কাল একটা ভালো কাজ করতে গিয়ে, ভালো কাজ না, ভালো নাটকে আড়ালে অপরাধ ঢাকা চাপা, সেটা থানায় গেলেই বুঝতে পারবেন। অফিসারটি তপ্ত গলায় বললেন, আপনাদের 5 মিনিট সময় দিচ্ছি। চাদর বা ওড়না যা নেওয়ার নিয়ে নিন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আমি আর কোনো কথা বাড়াতে পারলাম না। কাঁপতে কাঁপতে ঘরের ভেতর থেকে চাবি আর একটা চাদর টেনে নিয়ে আবিরের হাতটা ধরলাম। ওর হাতটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। আমার যখন পুলিশের গাড়িতে গিয়ে উঠলাম, তখন মহল্লার জানালা বারান্দা গিয়ে চেনা মুগ্ধগুলো উকিঝুঁকি মারছে। সবার চোখে কৌতূহল আর ফিসফিসানি। এই প্রথম অপমানে এক তীব্র জ্বালা আমার পুরো শরীরে ছিটিয়ে পড়েছে। থানার বড়বাবু, অথচ ওসির রুমের সিটে শুধু ঘুরছিল, কিন্তু আমার মনে হচ্ছিল ভেতরের বাতাসটা দম বন্ধ করা ভারী। আমাদের উল্টা দিকে চেয়ারে এসে বসলেন ওসি সাহেব। তার টেবিলের ওপর রাখা একটা চকের ব্যাগ আর তার পাশে রাখা একটি পেন্সিলের সেন্ট প্যাকেট, যার ভেতরে রাখা কয়েকটা চকচকে 2100 আর 2500 টাকার নোটের বান্ডিল। ওসি সাহেব আমার দিকে গভীর চোখে তাকালেন। তারপর আবিরকে ইশারা করে বললেন, আবির, এই ব্যাগটা চেনো? আবির মাথা নিচু করে রইলেন, কোনো জবাব দিল না। কথা বলে আবির ওসি সাহেবের এবার টেবিলে মৃদু চাপা দিলেন। কল দুপুরে বানানি 4 নম্বর রোডে একটা মিউজিক ইনস্ট্রুমেন্টের দোকানে তুমি এই ব্যাগটা নিয়ে গিয়েছিলে কি না? আবির আস্তে করে মাথা নাড়ালো, জি গিয়েছিলাম। আমার বুকটা কেমন করে উঠল। বানানি? আমাদের বাসা থেকে তো বানানি বেশ দূরে। ও স্কুল ফাঁকি দিয়ে ওখানে গিয়েছিল। ওসি সাহেব এবার আমার দিকে ফিরলেন। ম্যাডাম, আপনার ছেলে আপনাকে বলছে ওর শখের গিটারটা বিক্রি করে ওর এক সহপাঠীর জন্য হুইল চেয়ার কিনেছে, তাই তো? কথাটার
ধক্কর সত্য, আর বাকি অর্ধেক অংশটা ভয়ঙ্কর অপরাধবোধ অংশ। অপরাধ মানে আমি কিছু বুঝতে পারছিলাম না স্যার, আমি প্রায় কেঁদে ফেললাম। ওসি সাহেব টেবিলের ওপর থেকে পেন্সিলের ব্যাগটা তুলে নিলেন। কাল দুপুরে বনানীর ওই নামি মিউজিক শপ থেকে একটা অত্যন্ত মূল্যবান এবং আন্টিক ভায়োলিন চুরি হয়, যেটা অজান্তিক বাজার মূল্য কয়েক লাখ টাকা। দোকানদার সিসিটিভির ফুটেজ চেক করে দেখেন, ঠিক যে সময় ভায়োলিনটা গায়েব হয় তার কিছুক্ষণ আগে আপনার ছেলে সেখানে একটা গিটার বিক্রি করতে এসেছিল। কিন্তু সিসিটিভিতে শুধু এটুকুই দেখা যায়নি। তিনি একটু থামলেন, ড্রয়ার থেকে একটা ব্যাট বের করে স্ক্রিনে আমাদের দিকে ঘুরিয়ে দিলেন। ভিডিওতে দেখা যাচ্ছে আবির কাউন্টারে দাঁড়িয়ে ম্যানেজারের সাথে কথা বলছে। ঠিক তখনই দোকানদারের পেছনে দরজা দিয়ে একটা ছেলে হঠতালা জ্যাকেট পরা অবস্থায় ভেতরে ঢুকেছে এবং কাউন্টারের নিচে একটা ড্রয়ার থেকে টাকা ব্যাগটা ওপাশ থেকে ভায়োলিনটা তুলে নিয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, সে চোর ছেলেটি যখন পালাচ্ছিল তখন আবির ইচ্ছা করেই ম্যানেজারের সামনে এভাবে দাঁড়িয়েছিল যে ম্যানেজার পেছনের দিকে তাকাতে না পারে। এমনকি চোরটি চলে যাওয়ার পর আবির ম্যানেজারকে উল্টা দিকে ইশারা করে কি যেন একটা বলেছে। আমার চোখের সামনে পুরো পৃথিবীটা দুলতে লাগলো। আবির চোরদের সাথে জড়িত? ও কি কোনো গং এর খারাপে পড়েছে? স্যার, আমি কসম খেয়ে বলছি আমি চুরি করিনি। আবির এবার চিৎকার করে উঠল। ও টেবিলের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। আমি সুমাইয়ার জন্য নতুন হুইল চেয়ার কিনতে গিয়েছিলাম, কিন্তু গিটার বিক্রি করে যে টাকা পেয়েছিলাম তা দিয়ে ভালো কোনো হুইল চেয়ার হচ্ছিল না। তখন দোকানদার বাইরে একটা বড় ভাই আমাকে বলল সে আমাকে কম দামে একটা ভালো হুইল চেয়ার এনে দেবে, শুধু আমাকে দোকানে গিয়ে ম্যানেজারকে একটু ব্যস্ত রাখতে হবে। আমি জানতাম না ওটা চুরি ছিল। আমি শুধু ভেবেছি। চুপ করো, ওসি সাহেব ধমকে উঠলেন। তোমাকে যে ছেলেটি বুদ্ধি দিয়েছিল সে এলাকার চিহ্ন পার কোটামার আর চোরেক্ত সদস্য। তোমার এই অসহায়তার কারণে ও লাখ টাকার জিনিস আর কালেকশন টাকা নিয়ে পালাতে পারছে। আর ওই যে ব্যাগ টাকা দেখেছো ম্যাডাম, এটা চুরির টাকা এক অংশ, যা কাল রাতে আমরা ওই চোরের আস্তানা থেকে উদ্ধার করেছি। চোর নিজেই স্বীকারোক্তি দিয়েছে যে আপনার ছেলে তার ব্যাগ পাওয়ার জন্যই এই কাজ করেছে। আমার মাথাটা ফাঁকা হয়ে গেল। সুমাইয়ার ভাঙা হুইল চেয়ারের গল্প, নবীজির শিক্ষা, সব কি তবে এই চুরির অপবারদ টাকা একটা ঢাক গিয়েছিল, নাকি আমাদের সরল ছেলেকে কেউ দাবার খুঁটি হিসাবে ব্যবহার করছে? ঠিক তখনই ওসি ফোনের স্ক্রিনটা জ্বলে উঠল। তিনি ফোনটা কানে নিয়ে কিছুক্ষণ শুনল, তারপর ওপাশ থাকা মানুষটিকে বললেন, জি স্যার, ভায়োলিন উদ্ধার করা যায়নি, তবে চোর আর তার সহযোগী কিশোরী দুটো এখন আমার হেফাজতে। আপনি আসতে পারেন। ফোনটা রেখে ওসি সাহেব আমাদের দিকে চাইলেন। তার চোখ এখন এক অন্যরকম আকুট চাক্ষু চাহেনি। ম্যাডাম, যিনি ফোন করেছেন তিনি এই চুরির মামলার আসল বাদী। এই শহরে একজন অত্যন্ত প্রভাবশালী মানুষ, তিনি থানায় আছেন। আর আপনার ছেলের নাম অলরেডি চুরির সহকারী হিসাবে এফআইআর দায়ের করা হয়েছে।
আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। 13 বছরের একটা বাচ্চার নামে পাশ, চোর আর অপরাধী কমতা লেগে গেল। এরপর ও ভীষণ কি হাজত কিশোরী সংসদ কেন্দ্র। ঠিক তখনই ওসির রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকলো এক মধ্যবয়সী ভদ্রলোক। ওনাকে দেখে ওসি সাহেব চেয়ার ছেড়ে দাঁড়িয়ে সামনে জানালার ভদ্রলোক ভেতরে ঢুকেই তীব্র ক্ষেপে আবিরের দিকে তাকালেন, কিন্তু ওনার ঠিক পেছনে দরজায় চৌকোটে দাঁড়িয়ে চোখা ঘোরানোর শব্দ হলো। আমি চোখ তুলে তাকাতেই ব্যস্তব্য হয়ে গেলাম। একটা ব্যান্ডে নিউজ চকচকে সিলেটের হুইল চেয়ারে বসে আছে একটা চেনা মেয়ে সুমাইয়া, আর তার পেছনে হুইল চেয়ারটা ধরে দাঁড়িয়ে আছেন একজন মালিন পোশাকের ভ্যান চালক, সুমাইয়ার বাবা। ওনাদের চোখ মুখ চরম অপরাধ বোধ আর কান্না। সুমাইয়ার বাবা ওসির রুমে মেঝেতে ধপ করে বসে পড়ে ঠুকরে কেঁদে উঠল। স্যার, আবির বাবা চোর না, ও আমার মেয়ের হাঁটবার শক্তি দিতে নিজের শেষ করে দিয়েছে। আসল অপরাধী তো আমি। ভ্যান চালক এই আত্মনার্ধের অসির রুমের বাতাস মুহূর্তেই থমকে গেল। প্রভাবশীল ভদ্রলোকটি ভ্রু কুঁচকে সুমাইয়ার বাবার দিকে তাকালেন। ঘরের ভেতরে সীমাকরণটা যেন পলকে বদলে গেল, যার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। চলবে। গল্পটি অনেক সুন্দর একটি গল্প। যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ।